ইলিন। আজ তৃতীয় পর্ব। রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওক্সের প্রতিনিধি এসেছে। তারা ইলিনকে নিয়ে যাবে। উদ্দেশ্য শারীরিক পরীক্ষাগুলো করে দেখা সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যারি প্রথমে রাজি হয়নি, পরে অবশ্য তাকে বুঝিয়েছেন প্রফেসর রাইবার্ট। নিয়মিত পরীক্ষাগুলো না করলে ইলিন অসুস্থ হয়ে পড়বে। ইলিনকে বিকেলে ফিরিয়ে দিয়ে যাবে এই শর্তে রাজি হয়েছে হ্যারি। তবে তার মন খুব খারাপ। ইলিন আসার সময় মিটিকে সাথে নিয়ে এসেছে। তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো লিওক্সের প্রধান নির্বাহী লিটলিবার্টের কক্ষে। লিটলিবার্ট তাকে দেখে বসতে বলল না, তবে নিজে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, কেমন আছো তুমি ইলিন? জি স্যার, ভালো। কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। থাকা খাওয়া দাওয়া কেমন ছিল? সব ভালো ছিল। শুনে খুশি হলাম। কিন্তু তোমার হাতে বিড়াল কেন? এই বিড়ালটির নাম মিটি। আমার আর হ্যারির বন্ধু, আমাকে ছাড়া থাকতে পারে না, তাই সাথে করে নিয়ে এসেছি। মিটি খুব লক্ষ্মী, কোনো বিরক্ত করে না। দেখে তো সেরকমই মনে হচ্ছে। চেহারাটাও সুন্দর। জি স্যার। এখন যে তোমাকে মিটি থেকে কিছুক্ষণ দূরে থাকতে হবে। যে কক্ষে তোমার টেস্টগুলো করা হবে সেখানে কোনো বিড়াল কিংবা পশু পাখি নিয়ে যাওয়ার নিয়ম নেই। ওকে তাহলে কোথায় রাখবো? আপনার এখানে রেখে যাই? রাখতে চাও? ঠিক আছে, রাখো। ইলিন বিড়ালটিকে মেঝেতে নামিয়ে রেখে দিয়ে বলল, ওই কোনায় চুপচাপ বসে থাকবে, কোনো ঝামেলা করবে না, ঠিক আছে? দুবার মিউ মিউ করলো মিটি। এর মধ্যে একটা রোবট ঢুকলো ভেতরে। বলল, কমান্ডার বিক্স এসেছেন, নিয়ে এসো আমার কক্ষে। আর ইলিনকেও নিয়ে যাও। ওর পরীক্ষাগুলো শেষ করো। পরীক্ষার রিপোর্টগুলো আমি নিজে দেখব। বুঝতে পেরেছ? রোবটটি মাথা দোলালো, তারপর ইলিনকে ইশারা করলো এগিয়ে যেতে। ইলিন লম্বা করিডোর দিয়ে হেঁটে শেষ মাথায় একটা কক্ষে প্রবেশ করলো। কক্ষটা তুলনামূলকভাবে ঠান্ডা আর অনেকগুলো মেশিন ভেতরে। চওড়া একটা টেবিল আছে। আছে 3টা রোবট, একটা লাল, একটা সবুজ আর একটা খয়েরি। লাল রোবটটা বলল, তোমাকে অভিনন্দন ইলিন। আমি শুনেছি তুমি খুব ভালো কাজ করছো। তোমার জন্য আমরা গর্বিত। লিওক্স প্রতিষ্ঠানের সবাই তোমাকে নিয়ে গর্ব করে। এখন তুমি এই টেবিলটির উপর শুয়ে পড়ো। কেন? তোমার সম্পূর্ণ শরীর আমরা পরীক্ষা করব। ওই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছ, ওই মেশিনের মধ্যে তোমাকে প্রবেশ করাবো। তুমি ভয় পাবে না। মিষ্টি একটা গান শুনতে পাবে শুধু। তারপর একসময় দেখবে ঘুমিয়ে পড়েছ। নাও শুয়ে পড়ো। তবে ভয় পেলে আমাকে জানাবে। আমার এখনও ভয় করছে। বোকা মেয়ে, এতটা ভয় পায় নাকি? শুয়ে পড়ো। কথাগুলো বলতে বলতে রোবটটি ইলিনের চোখ বেঁধে দিল। ইলিন ভয় পেয়ে বলল, আমার চোখ বাঁধছো কেন? তা না হলে বেশি ভয় পাবে। না, এখন শুয়ে পড়ো। ইলিন শুয়ে পড়ল বড় টেবিলটার উপর। রোবটটা তার 4 হাত পা টেবিলের সাথে আটকে দিল। কানের উপর লাগিয়ে দিল একটা হেডফোন। মিষ্টি গান শুনতে পাচ্ছে সে, কিন্তু তার খুব ভয় করছে। একসময় সে অনুভব করলো তাকে প্রবেশ করানো হচ্ছে বড় মেশিনটির মধ্যে। সত্যি তার ভয় করছে, প্রচণ্ড ভয়। ইচ্ছে করছে চিৎকার করতে, কিন্তু পারল না। ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ল তার শরীর। এদিকে লিটলিবার্টের কক্ষে বসেছেন কমান্ডার বিক্স। কুশলাদি বিনিময়ে এক পর্যায়ে তার চোখ পড়ল বিড়ালটার উপর। বলল, এখানে বিড়াল এলো থেকে? প্রফেসর রাইবার্টের বাড়িতে যে ইলিন নামক ক্লোন আছে, ও নিয়ে এসেছে। বিড়ালটার সাথে নাকি তার বিশেষ বন্ধুত্ব। যাই হোক, এখন বলুন আপনি কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। অর্থাৎ আপনি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের প্রধান হলে আপনি ক্লোন তৈরির বাণিজ্যিক অনুমোদন প্রদান করবেন। অবশ্যই করব, কিন্তু আপনি প্রফেসর রাইবার্টকে সরাবেন কিভাবে? ওটা আমার উপর ছেড়ে দেন। ওনাকে সবাই পছন্দ করে। তা করে, কিন্তু পছন্দ অপছন্দের উপর তো সব কিছু নির্ভর করে না। প্রকৃতির হাতে অনেক ক্ষমতা কমান্ডার বিক্স। ঠিক বুঝলাম না। আপনি বুদ্ধিমান মানুষ, সবই বুঝতে পারেন। একটা পদ কয়েকভাবে খালি হতে পারে। প্রথমত, কেউ যদি অবসরে যায় কিংবা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয়। প্রফেসর রাইবার্টের ওই রকম কোনো সম্ভাবনা নেই। আমি জানি বলেই বলছি। দ্বিতীয় পদ্ধতি হলো কাউকে যদি অযোগ্য ঘোষণা করা হয়। প্রফেসর রাইবার্টের ক্ষেত্রে এটা অসম্ভব। তৃতীয় উপায়টা হলো কারো যদি মৃত্যু ঘটে। কমান্ডার বিক্স চোখ কুঁচকে বললেন, মানে খুব সহজ। সড়ক দুর্ঘটনায় কিংবা আততায়ীর গুলিতে যদি প্রফেসর রাইবার্ট মৃত্যুবরণ করেন, তাহলে তার পদটি শূন্য হবে। সেক্ষেত্রে আপনাকেই বসানো হবে ওই চেয়ারে। আপনি ইতস্তত করবেন না।
সকল দায়িত্ব আমার। যেহেতু আপনি সম্মত হয়েছেন, শুধু অপেক্ষা করুন। কোনো সুন্দর এক সকালে দেখবেন আপনি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের প্রধান পদে অধিষ্ঠিত হয়েছেন, আর ওই বিকেলে আপনি স্বাক্ষর করবেন আমার স্বপ্নের ফাইল। এখন কি খাবেন বলুন? চা, কফি নাকি অন্য বিশেষ পানীয়? আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কফি আনতে বলি? না না, আমি উঠি। ঠিক আছে, আমি প্রয়োজনে আপনাকে ফোন করব। ফোনে কথা বলা কি ঠিক হবে? আমার ফোনে একটা গোপন অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে ফোন করব। আমার একজন কর্মচারী আপনার ফোনে অ্যাপসটি ইনস্টল করে দেবে। তখন আপনার সাথে আমার কথোপকথন আমরা দুজন ছাড়া আর কেউ শুনতে পাবে না, রেকর্ডও করতে পারবে না। ঠিক আছে, তাহলে আপনি আর কোনো চিন্তা করবেন না, শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন। আর আগের মতোই গোপন এই পরিকল্পনার কথা ফাঁস করবেন না। পরিকল্পনাটা শুধু আপনি আর আমি জানি, পৃথিবীর আর কেউ নয়। কমান্ডার ব্রিক্স বের হয়ে গেলে লিটলি বার্ড মিটিকে হাতে তুলে নিলেন। তারপর মাথায় আদর করতে করতে হাসতে থাকলেন। এই হাসির আনন্দের হাসি, বিজয়ের হাসি। ইলিন ফিরে এলো বিকেলে। প্রথমে মাথা ঝিমঝিম করলেও পরে ঠিক হয়ে গেল। বাগানে বসে হ্যারির সাথে ভবিষ্যতে কী করবে তার পরিকল্পনা করতে বসেছে সে। হ্যারি বলল, প্রথম কাজ হবে পিকনিক করা। মাথা দুলিয়ে ইলিন বলল, অবশ্যই করব। তারপর? আরও অনেক কাজ আছে, যেমন আমরা বাড়ির কাজ নিয়ে নিজেরা করতে পারি। এখন শুধু কাজ করে লুকু। সপ্তাহে তাকে একদিন আমরা ছুটি দেব, ওই দিন সব কাজ আমরা করব। চমৎকার বুদ্ধি। আরেকটা কাজ আমি করতে চাই। কী কাজ? বনের মধ্যে একটা রাত আমি কাটাতে চাই। আগেও তুমি বলেছ, তবে খুবই ঝুঁকিপূর্ণ হবে। তারপরও আমি বনে রাত কাটাবো। দেখি তোমার বাবা মা রাজি হন কি না। যদি তারা রাজি হন তাহলে থাকতে পারবো। বনে হিংস্র প্রাণী আছে, তাদের থেকে নিজেদের রক্ষা করতে হবে। এজন্য তৃতীয় কারো সাহায্য লাগবে। যাই হোক, চেষ্টা করলে হয়তো পারা যাবে। তুমি সব কিছুতে বাবা মায়ের কথা বলো কেন? তুমি আমি দুজনে চলে যেতে পারি না? না, পারি না, কারণ তুমি ছোট, তোমার বাবা মা তোমার অভিভাবক, তাদের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। হ্যারি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। এখন পড়তে বসো, পড়া শেষ করতে হবে, তারপর আবার আমরা খেলবো। হ্যারি মুখ কালো করে বলল, ঠিক আছে। ইস, তোমার মতো যদি এই লেখাপড়া আমার মাথায় সন্নিবেশ করে দিত, কোনো কষ্ট করতে হতো না আমাকে। তা সম্ভব নয়। তুমি জানো আমার বিদ্যা জ্ঞান অসম্পূর্ণ, মৌলিক কিছু আমি শিখিনি। আর তোমার অর্জিত বিদ্যা হবে মৌলিক, পূর্ণ আর স্থায়ী। যাও পড়তে বসো। হ্যারি বই নিয়ে বসলো। ইলিন তার কক্ষে এলো। তার হাতে কিছু কাজ ছিল, শেষ করে শুয়ে পড়ল বিছানায়। কেন যেন তার শরীরটা বেশ দুর্বল লাগছে। মাথার ঝিমঝিমানিটা এতক্ষণ ছিল না, এখন আবার শুরু হয়েছে। লিওস গবেষণাগারের মেশিনে প্রবেশের পর থেকে এই ঝিমঝিমানিটা শুরু হয়েছে, চলে যায় আবার আসে। তার মনে হচ্ছে দীর্ঘক্ষণ ঘুমালে সুস্থ হয়ে উঠবে সে, কিন্তু ঘুম আসছে না। তার থেকে বড় কথা, প্রফেসর রাইবার্টের সাথে তার কিছু কথা বলতে হবে। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিওস গবেষণাগার থেকে ফেরার পথে মিটি তাকে বলেছে। এদিকে প্রফেসর রাইবার্ট তার অফিস কক্ষে বসে আছেন, তার সামনে বসা কমান্ডার ব্রিক্স। দুজনের সামনেই কফির কাপে চুমুক দিয়ে প্রফেসর রাইবার্ট বললেন, কমান্ডার ব্রিক্স, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কী কথা প্রফেসর? আমার বাসায় একটা ক্লোন আছে, নাম ইলিন। আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, জানি। এই ক্লোনটির অবিশ্বাস্য এক ক্ষমতা আছে। কি ক্ষমতা? ক্লোনটি বিড়ালের কথা বুঝতে পারে, একইভাবে বিড়ালও তার এবং মানুষের কথা বুঝতে পারে। কিভাবে সম্ভব? আমি আপনার মতো বিশ্বাস করতে চাইনি। আমার ছেলে হ্যারি প্রথমে বলেছিল, পরে আমি পরীক্ষা করে সত্যতা পেয়েছি। সত্যি বিড়ালের কথা বুঝতে পারে ইলিন, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? আমি জানি না। ক্লোনের এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে মানুষ সরাসরি পশু পাখির সাথে কথা বলতে পারবে। প্রফেসর রাইবার্ট যখন এই কথাগুলো বলছিলেন, কমান্ডার ব্রিক্স তখন ঘামছেন, কারণ লিটলি বার্ড প্রফেসর রাইবার্টকে হত্যা করা সংক্রান্ত সকল কথা মিটির সামনেই বলেছিল। এক্ষেত্রে মিঠি জেনে যাবে গোপন ষড়যন্ত্রের কথা। কমান্ডার ব্রিক্স কিছু বলছে না দেখে প্রফেসর রাইবার্ট বললেন, কি ব্যাপার? কিছু ভাবছেন মনে হয়। না না প্রফেসর, আপনার কথা শুনে আমি এতটাই বিস্মিত হয়েছি যে ভাষা হারিয়ে ফেলেছিলাম। সত্যি বিরল ঘটনা। নিশ্চয়ই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সময় ডিএনএতে কোনো পরিবর্তন ঘটেছিল।
আপনি চাইলে আমি ইলিনকে পরীক্ষা করতে পারি, প্রয়োজনে তার কোষ অ্যানালাইসিস করে ডিএনএর গঠনটাও বের করতে পারি। না, আপাতত দরকার নেই। এ ধরনের উদ্ভাবনকে আমাদের অবহেলা করা ঠিক হবে না। ঠিক হবে না বলেই আপনার সাথে আলোচনা করছি। সিদ্ধান্ত এখনও দিইনি, আমাকে আরও খানিকটা ভাবতে হবে। আমি তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে। কমান্ডার ব্রিক্স তাড়াতাড়ি বের হয়ে এলেন। এখন তিনি আরও বেশি ঘামছেন। বাইরে এসে ফোন করলেন লিটলি বার্ডকে। তার মোবাইল ফোনে গোপন অ্যাপসটা ইনস্টল করা হয়েছে। লিটলি বার্ড ফোন ধরলে বললেন, জরুরি সাক্ষাৎ করতে হবে। একটা হোটেলের ঠিকানা দিয়ে লিটলি বার্ড কমান্ডার ব্রিক্সকে আসতে বললেন। কমান্ডার ব্রিক্স 8 ঘন্টার মধ্যে হোটেলে এসে পৌঁছলেন। লিটলি বার্ড সব শুনে বললেন, আপনার কথা সত্য হলে তো মহাবিপদ আমাদের। এই জন্যই আমি এসেছি। আগে ভাগে আমাদের সতর্ক হওয়া উচিত। প্রফেসর রাইবার্ট এখন কোথায়? সম্ভবত অফিসে আছেন। বিড়ালটা যদি সব কিছু বলে দেয় ইলিনকে, আর ইলিন বলে দেয় প্রফেসর রাইবার্টকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কাজটা হতে দেওয়া যাবে না। আপনি খবর নিন উনি কোথায়। অফিসে ফোন করে কমান্ডার ব্রিক্স নিশ্চিত হলেন যে প্রফেসর রাইবার্ট বাসায় চলে গেছেন। কথাটা শোনা মাত্র মাথায় হাত দিয়ে বসলেন লিটলি বার্ড। বললেন, এখন কি করব? ইস, আগে যদি জানতাম ওই বিড়ালটাকে আমি পিষে মারতাম। ওই চিন্তা করে এখন লাভ নেই। বুঝতে পেরেছি, একটা কিছু করতে হবে। যাই হোক, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু দেখছি। কমান্ডার ব্রিক্স উঠে দাঁড়িয়ে বললেন, দ্রুত দেখতে হবে, তা না হলে আপনি আমি দুজনেই বিপদে পড়ব। হয়তো পড়ব না, কারণ আমার সব কিছু অস্বীকার করব। সমস্যা হচ্ছে সব কিছু ফাঁস হলে আমাদের মূল পরিকল্পনাটা জেনে যাবেন প্রফেসর রাইবার্ট। তখন আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা আরও কঠিন হয়ে পড়বে। যাই হোক, আপনি চলে যান, আমি সব কিছু দেখছি। আশা করছি সন্তোষজনক একটা অবস্থায় আমরা পৌঁছাতে পারবো। কথাগুলো বলে হোটেলের লবিতে পায়চারি শুরু করলেন লিটলি বার্ড। এমন একটা পরিস্থিতিতে যে পড়বেন ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। প্রফেসর রাইবার্ট ফিরে এলেন। ইলিন নিজেই কথা বলল তার সাথে। পাশে ডাক্তার মিলিনাও ছিল। সব কিছু শোনার পর প্রফেসর রাইবার্ট বললেন, তুমি বলতে চাচ্ছ যে মিটি বলেছে আমাকে হত্যা করা হবে, আর এই হত্যাকাণ্ড ঘটাবে লিটলি বার্ড, আর আমার মৃত্যু বিষয়ে কমান্ডার ব্রিক্সের সমর্থন রয়েছে? হ্যাঁ প্রফেসর, এ তো অবিশ্বাস্য। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আমি বলতে পারবো না। মিটি আমাকে বলেছে, আমি মনে করেছি আপনাকে সতর্ক করে দেওয়া আমার কর্তব্য, তাই বললাম। আমাকে জানিয়ে অবশ্য ঠিক করেছো। আমাদের এখনই পুলিশকে জানানো উচিত, বললেন ডাক্তার মিলিনা। প্রফেসর রাইবার্ট মাথা নেড়ে বললেন, পুলিশকে জানিয়ে কি করব? আমরা যদি বলি মিটি নামের এক বিড়াল সব কিছু শুনেছে, তাহলে কি বিশ্বাস করবে পুলিশ? তা করবে না, অন্তত আমাদের নিরাপত্তা তো দেবে। কতদিন দেবে? তাই বলে আমরা চুপ করে থাকবো? না, চুপ করে থাকবো না। আমাদের প্রমাণ দরকার। যদি সত্যি এ ধরনের ষড়যন্ত্র তারা করে থাকে, তাহলে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। সবার আগে দরকার প্রমাণ। প্রমাণ তুমি কিভাবে পাবে? যতক্ষণ না পাই ততক্ষণ সতর্ক থাকবো আমি। প্রফেসর রাইবার্টের কথার মাঝেই করে উঠল ইলিন। তারপর মাথা চেপে ধরে বসে পড়ল। হ্যারি পাশেই ছিল। বলল, কি হলো কি হলো? প্রচণ্ড ঘাড় ব্যথা করছে আমার, সহ্য করতে পারছি না। ডাক্তার মিলিনা তাড়াতাড়ি ইলিনের ব্লাড প্রেশার আর হার্টবিট পরীক্ষা করলেন। দুটোই বেশি। বললেন, ইলিনের শরীরে কোনো সমস্যা হচ্ছে, আমাদের বোধহয় সার্ভিস সেন্টারে খবর দেওয়া দরকার। প্রফেসর রাইবার্ট বললেন, আজই না ইলিনের সকল পরীক্ষা সম্পূর্ণ করলো, এখন অসুস্থ হবে কেন? কোথাও কি ব্যথা হচ্ছে ইলিন? ইলিন ঘাড়ের পেছনে দেখিয়ে বলল, এখানে। নিচে গবেষণাগারে চলো, তোমার শরীরটা স্ক্যান করে দেখি। অনেক সময় এরকম হয়, ক্লোনের শরীরে যে আইডেন্টিফায়ার থাকে, কোথাও আটকে গেলে তীব্র ব্যথা হয়। খুব কমই এরকম ঘটে, স্ক্যান করলে জানা যাবে। প্রফেসর রাইবার্টের গবেষণাগারে ক্লোন নিয়ে গবেষণা করার নানান রকম যন্ত্রপাতি আছে। বড় একটা স্ক্যানার মেশিনও আছে গবেষণাগারে। ওই মেশিনের টেবিলে ইলিনকে শুইয়ে দিল। সম্পূর্ণ শরীর স্ক্যান করলেন তিনি। তার অনুমানই সত্য প্রমাণিত হলো। আইডেন্টিফায়ারটি আটকে গেছে রক্তপ্রবাহের ছোট্ট একটি ক্যাপিলারির মধ্যে। স্ক্যানারের ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে আইডেন্টিফায়ারটিকে হাতের কাছে নিয়ে এলেন প্রফেসর রাইবার্ট। তারপর একটা সিরিঞ্জ দিয়ে বের করে আনলেন। ইলিনকে উঠে বসতে বলে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে ইলিন? ব্যথাটা নেই। তোমার এখন বিশ্রাম নেওয়া সমীচীন হবে। ঘুমাতে পারলে আরও ভালো। আমি চেষ্টা করব।
কোনো সমস্যা হলে আমাদের জানাবে, প্রয়োজনে তোমাকে লিওক্সের সার্ভিস সেন্টারে নিয়ে যাব। আমি ওখানে যেতে চাই না। কেন? আমার কেন যেন ভয় করে। লিওক্স তোমাকে তৈরি করেছে, তারপরও আমি যেতে চাই না। আচ্ছা, যদি যেতে না চাও তাহলে এখানেই থাকবে। এখন যাও, শুয়ে পড়ো। আর হ্যারি, তুমি আজ ইলিনকে বিরক্ত করো না। যাও, তুমিও ঘুমাতে চাও। হ্যারি চোখ বড় বড় করে বলল, আমি ইলিনকে বিরক্ত করি না, কখনোই না, বরং তাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আজ যেন সে ঘুমাতে পারে। আচ্ছা। ইলিন আর হ্যারি চলে গেলে ডাক্তার মিলিনা বললেন, তুমি ইলিনের শরীর থেকে আইডেন্টিফায়ার বের করলে কেন? এখন তো ইলিনকে মানুষ বলে যে কেউ ভুল করবে, তাছাড়া তাকে ট্র্যাক করা যাবে না। এই আইডেন্টিফায়ারের বহির্বেষ্টনীতে সমস্যা আছে। শরীরের অভ্যন্তরে থাকলে বারবার আটকে যাবে, এতে ওর শরীরে তীব্র ব্যথা হবে। আইডেন্টিফায়ারটিকে ঠিক করতে হবে। আমি লিওক্সের প্রধান লিটলিবার্ডকে বলে দেব যেন ঠিক করে দেয়। তুমি তাকে কি বলবে? সে তো তোমার হত্যার পরিকল্পনা করছে। আমি কেন যেন বিশ্বাস করতে পারছি না। কথাটা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। ইলিন এখন পর্যন্ত একটা অসত্য কথা বলেনি। আর তাছাড়া মিথ্যা বললে তার স্বার্থ কি? তুমি বরং এক কাজ করো, পুলিশকে জানাও। আবার পুলিশের কথা বলছো কেন? নিশ্চিত না হয়ে পুলিশকে জানানো ঠিক হবে না। এতে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমাদের জীবনের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। তুমি পুলিশকে না জানালে আমি নিজেই ফোন করব। ডাক্তার মিলিনা সত্যি ফোন করলেন পুলিশকে। শহর থেকে বাড়িটা দূরে হওয়ায় পুলিশ আসতে প্রায় 15 মিনিট সময় লাগলো। ডাক্তার মিলিনা অবশ্য লিটলিবার্ড এবং কমান্ডার ব্রিক্সের ষড়যন্ত্রের কথা বললেন না। বললেন, হঠাৎ কেন যেন নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। দুজন পুলিশ এসেছে। সিনিয়র জনের নাম ইন্সপেক্টর পিটিন। তিনি বললেন, শহর থেকে আপনাদের বাড়িটা বেশ দূরে, জায়গাটা একেবারে নির্জন, ভয় পাওয়াই স্বাভাবিক। ইচ্ছে করলে কয়েকদিন শহরে থাকতে পারেন। তার আগে বলুন, নিরাপত্তাহীনতায় ভোগার কারণ কি? ডাক্তার মিলিনা প্রফেসর রাইবার্টের দিকে তাকালেন, তারপর বললেন, মনে হচ্ছে কেউ আমাদের হত্যা করবে। সে কে জানি না। ন্যূনতম একটা তথ্য বা যুক্তি তো থাকতে হবে। ঠিক বলতে পারছি না। আমাদের মধ্যে কোনো পারিবারিক সমস্যা নেই তো? না না, আমাদের সবার মধ্যকার সম্পর্ক অনেক ভালো। আসলে বলতে চাচ্ছিলাম, আপনাদের কেউ কি কয়েকদিন এই বাড়িতে থাকতে পারবেন না? এরকম নিয়ম নেই। আবার এদিকে আমাদের টহল ব্যবস্থাও ভালো নয়। তবে আপনারা যেহেতু চাচ্ছেন, আমাদের গাড়িকে কিছু দিনের জন্য প্রায়ই এদিকে আসতে বলবো। তবে সময় সম্পর্কে নিশ্চিত করতে পারবো না। ঘন ঘন আসলেই হবে। আর ইমার্জেন্সি নাম্বার তো নিশ্চয়ই আপনাদের জানা আছে। প্রয়োজনে ফোন করবেন। আজ আসি। চলে গেল দুজন পুলিশ সদস্য। প্রফেসর রাইবার্ট বললেন, এভাবে আমরা ভয় দূর করতে পারবো না। সত্যটা জানতে হবে। ইলিন যা বলেছে যদি সত্য হয়, তাহলে বেঁচে থাকার একমাত্র উপায় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের প্রধানের পদটি ছেড়ে দেওয়া। তবে এই পদটি আমি এখন ছাড়ব না। ডাক্তার মিলিনা কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রফেসর রাইবার্ট অফিসে বসে দুটি জটিল বিষয় নিয়ে ভাবছেন। প্রথম বিষয়টি হলো বাণিজ্যিকভাবে ক্লোন উৎপাদনের ফাইলে অনুমোদন করা, এবং দ্বিতীয় বিষয়টি হলো ইলিনের বিড়ালের কথা বুঝতে পারা। বাণিজ্যিকভাবে পরিপূর্ণ ক্লোন উৎপাদনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। ক্লোনের অনুভূতি এবং মানবিক গুণাবলীকে মূল্যায়ন করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। একটি ক্লোনকে এখন তার একজন পরিপূর্ণ মানুষ মনে হয়। এর জন্য ক্লোন হত্যা মানুষ হত্যার সমতুল্য বলেই মনে করছেন তিনি। যদিও গবেষণার জন্য অনেক নিষ্ঠুর আর নির্মম কাজ গবেষককে করতে হয়, তারপরও তার কাছে প্রতীয়মান হচ্ছে ক্লোন হত্যা সত্যি বড় নিষ্ঠুর এবং নির্মম কাজ। ক্লোনের জন্ম এবং মৃত্যু দুটোকেই বন্ধ করা উচিত। ক্লোনিংয়ের মাধ্যমে হয়তো অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ ক্লোন নয়। আর ক্লোনকে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হলে সেটা হবে আরও মানবতা বিরোধী। তিনি অনুমান করছেন কিছুদিনের মধ্যেই পৃথিবীতে ক্লোন বিরোধী আন্দোলন শুরু হবে, কারণ ক্লোন যে পরিবারে বা প্রতিষ্ঠানে কাজ করছে, সেই পরিবার বা প্রতিষ্ঠানের সাথে ক্লোনের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, যেমন তার নিজের পরিবারে হয়েছে। ইলিনকে ছাড়া হ্যারি এখন কিছু কল্পনা করতে পারে না। তার স্ত্রী ডাক্তার মিলিনাও পছন্দ করে ইলিনকে, তাকে নতুন পোশাক পর্যন্ত কিনে দিয়েছে। গতকাল তিনি নিজে ইলিনের শরীর থেকে আইডেন্টিফায়ার খুলে ফেলেছেন।
কেন যেন ইলিনকে তার পরিবারের একজন বলেই মনে হচ্ছে। তিনি চাচ্ছেন ইলিন বেঁচে থাকুক, আজীবন বেঁচে থাকুক। ইলিনকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করার সব কিছু তিনি করবেন, তবে ইলিনের মতো পিতৃমাতৃহীন কোনো ক্লোন যেন আর সৃষ্টি না হয় সেজন্য তিনি ব্যবস্থা নেবেন। আসলে ইলিনের কাছে তিনি কৃতজ্ঞ, কারণ ইলিন হ্যারিকে সুস্থ করে তুলেছে। এজন্য তিনি ইলিনকে রক্ষা করতে চান, তা যেভাবেই হোক না কেন। আরেকটা বিষয়, যদি মিটির তথ্য সত্য হয়, সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে ক্লোন তৈরির ফাইলটি তিনি অনুমোদন না দিলে রিডলি বাট আর তাকে হত্যার পরিকল্পনা করবে না, কারণ তার স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তখন তাকে হত্যা করেও কোনো লাভ হবে না। হতে পারে লিওস কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, তবে তার জন্য তিনি দায়ী হবেন না, কারণ তারা লিওসকে গোপনে কোনো ক্লোন তৈরির অনুমোদন দেননি। অনুমোদিত ক্লোন তৈরির দায়িত্বটা লিওসকেই নিতে হবে, এবং প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে লিওসের বিরুদ্ধে। ইলিন বিড়ালের কথা বুঝতে পারছে। এই সত্যের পেছনে অবশ্যই কোনো না কোনো ব্যাখ্যা আছে। বিড়াল প্রধানত মিউ শব্দ তখনই করে যখন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। নিজেদের মধ্যে ভাবের আদান প্রদানের সময় বিড়ালের খুব একটা মিউ শব্দ ব্যবহার করে না, অন্য শব্দ ব্যবহার করে। যেমন বিভিন্ন সময় মিউ শব্দের বিভিন্ন অর্থ, এই শব্দগুলোর অর্থও বুঝতে পারছে ইলিন। বিড়ালের ভাষা বোঝার জন্য যে বৈশিষ্ট্য থাকার দরকার সবই আছে ইলিনের মস্তিষ্কে। ডিএনএ গঠনের পরিবর্তনের জন্য যে এমন হয়েছে তা কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে ইলিনের কোষের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে নতুন তথ্য পাওয়া যাবে। কাজটা করা ঠিক হবে কি না হবে বুঝতে পারছেন না তিনি। এক ক্লোন তৈরি নিয়ে প্রচণ্ড অস্বস্তি আর সিদ্ধান্তহীনতায় ছিলেন, আর ক্লোনের মাধ্যমে প্রাণীর কথা বোঝা সংক্রান্ত বিষয়ে তার গবেষণা করতে চাচ্ছেন না তিনি। প্রফেসর রাইবার্ট ইন্টারকমে দিনহাকে আসতে বললেন। দিনহা এলে তিনি বললেন, চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। কী সিদ্ধান্ত প্রফেসর? বাণিজ্যিকভাবে ক্লোন উৎপাদনের প্রস্তাবকে আমি নাকচ করে দিয়েছি। কি বলেছেন? হ্যাঁ, এই যে ফাইল, কিছুক্ষণ আগে স্বাক্ষর করেছি। বিষয়টি তুমি মন্ত্রণালয়কে অবহিত করো। এখন আর কেউ বাণিজ্যিকভাবে ক্লোন উৎপাদনের সুযোগ পাবে না। একই সাথে গবেষণাগারের জন্য নতুন কোনো পূর্ণাঙ্গ ক্লোন তৈরি করতে পারবে না। ক্লোন তৈরি এবং ক্লোনকে হত্যার প্রক্রিয়া আমার কাছে বড় অমানবিক মনে হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। দিনহা হাঁ করে তাকিয়ে থাকলো। প্রফেসর রাইবার্ট বললেন, এখন নিজেকে বড় হালকা মনে হচ্ছে। যা মন্ত্রণালয়কে জানিয়ে দাও বিষয়টা। আমাদের গবেষণাগারে যেন নতুন আর কোনো ক্লোন তৈরি না হয়। যে ক্লোন আছে ওগুলোকে বড় হতে দেবে না। উপরে নিচে মাথা দুলিয়ে দিনহা বের হয়ে গেল। প্রফেসর রাইবার্টের মন সত্যি এখন খুব ভালো। তিনি রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলেন, নিজের হাতে কফি বানিয়ে খেলেন। আজকের কফি তার কাছে অসাধারণ স্বাদের মনে হচ্ছে। ঠিক করলেন বাসায় গিয়ে সবাইকে কফি বানিয়ে খাওয়াবেন। তার এই আচরণে হ্যারি যে খুব অবাক হবে এ বিষয়ে তিনি নিশ্চিত। কয়েকদিন আগে এরকম একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। এবার করবেন। তিনি আরও সিদ্ধান্ত নিলেন হ্যারিকে নিয়ে পিকনিকে যাবেন। পিকনিকের কথাটা কয়েকদিন ধরে বলছে হ্যারি, ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। এবার অন্তত যাবেন। ফোন বেজে ওঠায় দেখলেন তার স্ত্রী ডাক্তার মিলিনা ফোন করেছে। ফোন ধরে বললেন, কি ব্যাপার হঠাৎ তুমি? আর বলো না, বাসায় এসে দেখি লিওক্সের প্রতিনিধিরা এসেছে। কেন? ওরা ইলিনকে নিয়ে যেতে চাচ্ছে। প্রফেসর রাইবার্ট অবাক হয়ে বললেন, কেন? ইলিনের আইডেন্টিফায়ার নাকি ঠিকমতো সংকেত দিচ্ছে না, আর ইলিনকে কি এক গবেষণার কাজে লাগবে। ইলিনের পরিবর্তে ওরা নতুন আরেকটা ক্লোন দিবে। এই কথা শোনার পর হ্যারি কান্নাকাটি শুরু করেছে। না না, ইলিনকে ওরা নিতে পারবে না। আমি বলেছি, কিন্তু আমার কথা শুনতে চাচ্ছে না। শুনতে হবে, বলো প্রয়োজনে যেন আমার সাথে কথা বলে। কোনোভাবেই ইলিনকে নিতে দেবে না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আসছি। প্রফেসর রাইবার্ট আর দেরি করলেন না, দ্রুত গাড়িতে উঠলেন। অর্ধেক পথ আসতে ফোন পেলেন কমান্ডার বিক্সের। তিনি জানতে চাইলেন, প্রফেসর, আপনি নাকি ফাইলটা নাকচ করে দিয়েছেন? হ্যাঁ, কেন? কেন? গত সভায় অধিকাংশ সদস্য ক্লোন বাণিজ্যিকভাবে উৎপাদনের বিপক্ষে মতামত দিয়েছিল। তারপরও আমি অপেক্ষা করেছি কিছুদিন। আজ মনে হলো সভার সদস্যদের সিদ্ধান্তই ঠিক।
এজন্য প্রস্তাব নাকচ করে দিয়েছি। এক্ষেত্রে আপনি আমার সাথে আলোচনা করতে পারতেন। আপনার সাথে অনেকবার আলোচনা হয়েছে, গত সভায় আপনি নিজেও উপস্থিত ছিলেন। একই বিষয়ে এত আলোচনার কি প্রয়োজন আছে? সভার সিদ্ধান্তেই পক্ষেই আমি মতামত দিয়েছি, তারপরও আরেকবার ভাবুন। আমি আর ভাবতে চাই না, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। আমি চাই না এই পৃথিবীতে আর কোনো ক্লোন তৈরি হোক। আপনি ভুল করছেন। সামনাসামনি দেখা হলে আমরা কথা বলবো, আজ রাখি। প্রফেসর রাইবার্ট ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করলেন। গাড়ির মধ্যে সুন্দর একটা মিউজিক বাজছে। মিউজিকটি এখন উপভোগ করতে চান তিনি। লিটলিবার্ট প্রচণ্ড খেপে গেলেন। রুমের মধ্যে পায়চারি করেছেন তিনি। তার সামনে বসে আছেন কমান্ডার বিক্স। তিনি অস্থির হয়ে আছেন। প্রফেসর রাইবার্টের সিদ্ধান্ত তাদের কেউই মেনে নিতে পারছেন না। কমান্ডার বিক্স বললেন, একটা কিছু করা দরকার। এক হাতের তালুতে অন্য হাত দিয়ে ঘুষি মেরে লিটলিবার্ট বললেন, অবশ্যই করব। আমি ছাড়ার পাত্র নই। কি করবে ভাবছেন? আমি সরকারের উপর মহল থেকে ফাইলটি বিবেচনার জন্য আবার বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে পাঠাবো। জানি কাজটা কঠিন, তারপরও আমাকে পারতে হবে। প্রস্তাব আবারও নাকচ করে দেবে প্রফেসর রাইবার্ট। আগে রাইবার্টকে ওই পদ থেকে সরাবো, তারপর ফাইল আবার পুনর্বিবেচনা করে পাঠাবো। আপনার ধৈর্য দেখে আমি অবাক হচ্ছি। আমার আর দ্বিতীয় কোনো উপায় নেই। যদি ক্লোন তৈরির এই প্রজেক্ট বাস্তবে রূপ না পায়, তাহলে আমাকে ফকির হতে হবে। ফকির হবেন কেন? চাকরি ছেড়ে দিলেই পারেন। শুধু চাকরি ছাড়লে হবে না। সত্য কথা বলতে কি, আমি লিওক্স প্রতিষ্ঠানের 30% শেয়ার নিয়েছিলাম। বাণিজ্যিক ক্লোন তৈরির প্রজেক্টে আমি আমার সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছি। কথাগুলো আপনাকে আগে বলিনি, বললাম এ কারণে যেন আপনি বুঝতে পারেন আমি কতটা মরিয়া। আমাকে জিততেই হবে। আমার মনে হচ্ছে আপনার বিজয় অনেক দূর। না, দূরে না, কাছেই। আমি আর ধৈর্য ধারণ করব না। আজকালকের মধ্যে ভয়ানক সিদ্ধান্ত নিতেই হবে, কারণ বড় বড় বিনিয়োগকারীরা প্রশ্ন করতে শুরু করেছে। যারা আমার উপর আস্থা রেখেছিল তারা তাদের বিনিয়োগকৃত অর্থ প্রতিষ্ঠানের কাছে ফেরত চাচ্ছে। আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। জেল জরিমানাও হতে পারে আমার। এজন্য যা কিছু করার দ্রুত করতে হবে। আর 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 কি, ইলিনকে আমার চাই। কেন? কারণ সে একজন সাক্ষী। বিড়ালটা যদি সত্যি আমাদের ষড়যন্ত্রের কথা বলে থাকে, তাহলে ইলিনকে বাঁচিয়ে রাখলে আমাদের বিপদ হবে। এর জন্য আমি তাকে দ্রুতই হত্যা করব। আর হত্যার পর তার কোষ থেকে আমি নতুন ক্লোন তৈরি করব। এই ক্লোনগুলো বিড়ালের কথা বুঝতে পারবে, হয়তো অন্য পশু পাখির কথাও বুঝতে পারে। আমি চেষ্টা করব প্রত্যেক মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য সৃষ্টি করতে। কে না চাইবে পশু পাখির কথা বুঝতে পারার ক্ষমতা অর্জন করতে? যদি পারি, তাহলে আমাকে আর পেছন দিকে তাকাতে হবে না। এর জন্য ইলিনকে আমার চাই। কমান্ডার বিক্স ডানে বামে মাথা নেড়ে বললেন, জয়ী হওয়ার জন্য আপনি যে সকল পরিকল্পনা করছেন তা সত্যি বাস্তবায়ন করা সম্ভব হবে কি না আমার সন্দেহ আছে। যাই হোক, আমি ছুটি নিয়েছি, কয়েকদিনের জন্য বাইরে থাকবো। আপনার পরিকল্পনা বাস্তব রূপ পাক এই কামনা করছি। আপনি ছুটি কাটান, সময় হলে আমি সব কিছু আপনাকে জানাবো। ঠিক আছে, আমাদের আবার কবে দেখা হবে? আমি ফিরে আসি তারপর। কমান্ডার বিক্স চলে যাচ্ছিলেন। ডক্টর লিটলিবার্ট তাকে থামিয়ে দিয়ে বললেন, সত্যি করে বলুন তো, ইলিন কি আসলেই বুঝতে পারে বিড়ালের কথা? লিটলিবার্টের চোখের দিকে তাকালেন কমান্ডার বিক্স, তারপর টেনে টেনে বললেন, আগেও বলছি, আবারও বলছি, কখনো মিথ্যা বলেন না প্রফেসর রাইবার্ট। কথাগুলো বলে বের হয়ে গেলেন কমান্ডার বিক্স। লিটলিবার্ট আবার কিছুক্ষণ হাঁটলেন, তারপর ডাক দিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সহকারীকে, নাম জুটো। জুটো তার সকল গোপন কাজগুলো করে। ছোটোখাটো মানুষ জুটো। ভেতরে আসতে লিটলি বললেন, একটা কাজ করতে হবে জুটো। বলুন লিটলি। কাজটা অতি গোপনীয়। আমি আপনারা অনেক গোপন কাজ করেছি, সব এখন পর্যন্ত গোপনই রয়েছে। প্রফেসর রাইবার্টের বাড়িতে একটা ক্লোন আছে, নাম ইলিন। এই ক্লোনটির মাথা বিগড়ে গেছে। কিভাবে যেন শরীরে থেকে আইডেন্টিফায়ারটা খুলে ফেলেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। আমাদের পক্ষ থেকে প্রফেসর রাইবার্টকে বলা হয়েছিল ইলিনকে যেন ফেরত প্রদান করা হয়, কিন্তু তিনি শুনছেন না। আমি চাই
ইলিন আমার নিয়ন্ত্রণে আসুক। আর ইলিনকে ফেরত আনতে গিয়ে যদি প্রফেসর কিংবা তার পরিবারের কেউ মৃত্যুবরণ করে তাতে আমার কোনো আপত্তি নেই। তবে কেউ যদি কিছু টের না পায় তাহলে আমার জন্য ভালো। আমি সব কিছু বুঝতে পেরেছি লিটলি। কতদিন লাগবে তোমার? ইলিন এবং ওই পরিবার সম্পর্কে আমার ধারণা নিতে হবে। আইনগত দিকটা সহজ করতে পারি কিভাবে? আপনি আমাকে যা বলেছেন সেই কথাই পুলিশকে জানাতে পারেন। পুলিশ গিয়ে ক্লোনটা ফেরত নিয়ে আসবে, তখন আর কেউ কিছু বলবে না। লিটলি বাট বললেন, ভালো কথা বলেছ। পুলিশকে জানানোর ব্যবস্থাই করো। পুলিশ যেন প্রফেসরকে গিয়ে বোঝায় যে ইলিন তার পরিবারের জন্য মোটেও নিরাপদ নয়। জুটো মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আমার কোনো সহায়তা কি তোমার প্রয়োজন আছে? কিছু খরচের প্রয়োজন হতে পারে। লিটলি বাট কম্পিউটার মনিটরে কয়েকবার ক্লিক করলেন, তারপর বললেন, তোমার অ্যাকাউন্টে খরচের প্রয়োজনীয় অর্থ ট্রান্সফার হয়ে গেছে। ধন্যবাদ লিটলি। জুটো বের হয়ে যাওয়ার পর লিটলি বাট বাঁকা একটা হাসি দিলেন। জুটোকে তিনি চেনেন। তিনি নিশ্চিত জুটো তার স্বপ্ন পূরণ করতে পারবে। আজ বন্ধের দিন। প্রফেসর রাইবার্ট বাসায় ছিলেন। রোবট লুকু এসে জানালো দুজন পুলিশ এসেছে। প্রফেসর তাদেরকে ভেতরে আনতে বললেন। দুজন পুলিশের মধ্যে ইন্সপেক্টর পিটিন আগে এসেছিলেন। জানতে চেয়ে বললেন, কেমন আছেন প্রফেসর রাইবার্ট? হ্যাঁ, ভালো। এখন আর নিরাপত্তাহীনতায় ভুগছেন না তো? না, আমরা ভালো আছি। তো হঠাৎ আপনারা কি মনে করে? আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে ক্লোন উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওক্স। আপনি তাদের শর্ত ভঙ্গ করেছেন। ইলিন নামের একটা ক্লোন কিনেছিলেন, কিন্তু ফেরত দিচ্ছেন না। প্রাথমিকভাবে আমি 6 মাসের জন্য ক্লোনটি এনেছিলাম। এখন ফেরত দেব কেন? ক্লোনটিতে বোধহয় কোনো সমস্যা আছে। ওরা ইলিনের পরিবর্তে নতুন একটা ক্লোন আপনাকে দিতে চায়। না, আমি নতুন ক্লোন নেব না। ইলিনের সার্বিক কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। ইলিনই থাকবে আমাদের সাথে। ইন্সপেক্টর পিটিন একটু সময় নিলেন, তারপর বললেন, লিওক্স থেকে জানানো হয়েছে ইলিন আপনাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় সে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। সেক্ষেত্রে লিওক্স কোনো দায় দায়িত্ব নেবে না। আমার নিরাপত্তা নিয়ে লিওক্সকে চিন্তা করতে নিষেধ করবেন। তা না হয় করলাম, কিন্তু ঝুঁকিপূর্ণ ক্লোনকে কেন আপনি সাথে রাখবেন? আমি নিজে ক্লোন নিয়ে গবেষণা করি, কাজেই কোনো ক্লোন আমার জন্য বিপদের কারণ হবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন? হ্যাঁ, পারছি, কিন্তু লিওক্স থেকে জানানো হয়েছে যে ক্লোনটি শরীর থেকে আইডেন্টিফায়ার খুলে ফেলেছে। এরকম অবস্থায় কোনো ক্লোনকে গবেষণাগারের বাইরে রাখা ঠিক না। ইলিন অসুস্থ হয়ে পড়েছিল, এজন্য আইডেন্টিফায়ার খুলে রাখা হয়েছে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। আমি অবশ্য ক্লোনের বিষয়ে অতটা অভিজ্ঞ না। আপনি যদি মনে করেন নিরাপত্তাজনিত আপনাদের কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। তবে যাওয়ার আগে ইলিনকে কি দেখতে পারি? অবশ্যই। প্রফেসর ইলিনকে ডাক দিলেন। ইলিনকে দেখে ইন্সপেক্টর পিটেন জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো ইলিন? ভালো। শুনলাম মাঝে অসুস্থ ছিলে। হ্যাঁ, এখন সুস্থ। চমৎকার। লিওক্স কোম্পানি তোমাকে ফেরত চাচ্ছে। তুমি কি যেতে চাও, নাকি এখানে এই বাড়িতে থাকতে চাও? আমি এই বাড়িতে থাকতে চাই। তাহলে তোমার ইচ্ছাকেই আমরা প্রাধান্য দেব। তুমি এখানেই থাকবে, তবে ঠিকভাবে দায়িত্ব পালন করবে। সবার প্রতি লক্ষ্য রাখবে। কথা শেষ করে প্রফেসরের কাছ থেকে বিদায় নিলেন ইন্সপেক্টর পিটিন এবং তার সঙ্গী। প্রফেসর রাইবার্ট খানিকটা চিন্তায় পড়লেন। বুঝতে পারছেন লিটলি বাট এত সহজে তার পিছু ছাড়বেন না। যেভাবেই হোক তার ক্ষতি করার চেষ্টা করবে। অবশ্য ক্ষতি করে কিংবা ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ বাণিজ্যিকভাবে সম্ভাবনা তিনি বন্ধ করে দিয়েছেন। এদিকে হ্যারি দৌড়ে এসে ইলিনকে ডাক দিল। ইলিন অবাক হয়ে বলল, কি হয়েছে? বানরের বাচ্চা দুটোর বাবা এসেছে। এসো এসো। কি বলছো? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ইলিন হ্যারির সাথে বাইরে এলো। বাড়ির পেছনে একটা গাছের দুটো বাচ্চাসহ মা বানরটা এখনও আছে। প্রতিদিন তাদের খাবার দিত হ্যারি আর ইলিন। গাছের নিচে এসে দেখে বাবা বানরটি এসেছে। 4 বানর
নিজেদের জড়াজড়ি করে খুব লাফালাফি করছে। আনন্দে হ্যারি বলল, ওরা খুব খুশি তাই না? হ্যাঁ। কোথায় ছিল এতদিন? আমি জানি না, মিটি কথা বলে দেখুক। মিটি কথা বলে মিউ মিউ করে উত্তর দিল। ইলিন বলল, ওদের বাবা ওদেরকে খুঁজছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। আসলে বন অনেক বড়, এত বড় বনে কাউকে খুঁজে পাওয়া সহজ নয়। একটা হরিণ নাকি বানরটাকে বলেছে তার পরিবার এখানে আছে। এই খবর শোনার পর ছুটে এসেছে বাবা বানর। দারুণ দারুণ চিৎকার করে উঠে বলল হ্যারি। ইলিন বলল, বাবা বানরটা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি বাবা বানরটাকে কিছু খাবার দিতে চাই। হ্যাঁ দাও। হ্যারি বাবা বানর সহ সবাইকে কলা দিল। বাবা বানরটি কলা রেখে লাফ দিয়ে উঠল গাছের উপর। তারপর এক ডাল থেকে লাফিয়ে অন্য ডালে গেল। একসময় হারিয়ে গেল বনের মধ্যে। ফিরে এলো মিনিট 3 পরে, হাতে 2টো লেবু। কাছে এসে এগিয়ে দিল ইরিন আর হ্যারির দিকে। হ্যারি তো অবাক, বলল, আমাদের দেখে লেবু দিচ্ছে? সত্যি ও খুব খুশি হয়েছে আমাদের আচরণে। মিটি জানালো আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ওদের বাড়িতে, বনের গভীরে। বলছে এক পাহাড়ি ঢালে নাকি ওরা থাকে। আমরা কি যাব? এখন সম্ভব না, তবে তোমার বাবা বলেছিল বনের মধ্যে পিকনিকে যাবে। যদি সত্যিই পিকনিকে যায় তাহলে যাওয়া যেতে পারে। ওদের বাড়ি চিনব কিভাবে? মিটির মাধ্যমে প্রশ্নটা করলো ইলিন। একটু পরই মিটি উত্তরে জানালো যে বনের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণার তীরে একটা ওক গাছে থাকে ওরা। আর বাবা বানরটির নাম বুবুই। ওখানে গিয়ে যে কোনো বানরকে বললেই হবে। এভাবে কিছুক্ষণ কথোপকথন হলো তাদের মধ্যে। একসময় বুবুই তার পরিবারের সদস্যদের নিয়ে বিদায় নিল হ্যারি, ইলিন আর মিটির কাছ থেকে। গত কয়েকদিনে তাদের সবার মধ্যে দারুণ এক আন্তরিকতার সৃষ্টি হয়েছিল। বিদায় লগ্নে এজন্য চোখ ভিজে উঠল ইলিন আর হ্যারির। মিটিও ভেজা কণ্ঠে মিউমিউ করে বিদায় জানালো ওদের। আর সবাই বনের গভীরে পিকনিকে এসেছে। জায়গাটা নিরাপদ, বন বিভাগ এরকমই ঘোষণা দিয়ে রেখেছে। এই এলাকার হিংস্র কোনো প্রাণী নেই। প্রফেসর রাইবার্ট আগে কখনো আসেননি এখানে, আজই প্রথম। ডাক্তার মিরিনাও প্রথম এসেছেন। জায়গাটা ছোট একটা পাহাড়ের উপর, চারপাশটা দেখা যায় এখান থেকে। এক পাশে বড় একটা হ্রদ, হ্রদের পাশ থেকে পানি বয়ে গেছে নদীতে। তার পাশ দিয়ে রাস্তা। 2টো গাড়িতে এসেছে তারা। একটিতে ছিলেন প্রফেসর রাইবার্ট এবং ডাক্তার মিরিনা, দ্বিতীয়টিতে ইলিন আর হ্যারি, সাথে মিটিও আছে। পিকনিক স্পটে আরেকটি পরিবার এসেছে। তারা নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। হ্যারিরা অধিকাংশ খাবার নিয়ে এসেছে। এখানে আগুন জ্বালিয়ে গরম করতে হবে। সকল ব্যবস্থা আছে, অবশ্য সব কিছু একা করতে হবে। সাহায্য করার মতো কেউ নেই। মূলত হ্যারি আর ইলিন কাজগুলো করছে, কারণ আজকে তাদের নিজেরা সব কাজ করবে এভাবে আগে বলে রেখেছে। উন্মুক্ত স্থানে আগুন জ্বালিয়ে রান্না করা যে এতটা আনন্দের জানা ছিল না হ্যারির। প্রফেসর রাইবার্টের দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, বাবা, আমরা আগে কেন পিকনিক করিনি? কফিতে চুমুক দিয়ে প্রফেসর রাইবার্ট বললেন, কফি দারুণ হয়েছে। ধন্যবাদ বাবা, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। সত্যি কথা বলতে কি, এসব আনন্দের কথা আমরা ভুলেই গিয়েছি। এখন থেকে অনেক আগে, 200-250 বছর আগে মানুষ পিকনিকে যেত। তখন খুব আনন্দ হতো। সবাই মিলে বাইরে গিয়ে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতো। হয়তো দেখা যেত কোথাও লবণ কম হয়েছে, কিংবা চিনি বেশি হয়েছে, অথবা খাবার মজা হয়নি। তাতে কি, সবই ছিল আনন্দের। স্কুল কলেজের ছেলেরা তখন শিক্ষা সফরে বিভিন্ন দর্শনীয় স্থানে যেত। শিক্ষকদের সাথে তাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘুরতো আর আনন্দ করত। বর্তমানে সব কিছু রোবট আর কম্পিউটার কেন্দ্রিক হয়ে গেছে। প্রকৃতির নির্মল আনন্দের কথাও ভুলে গেছে মানুষ। অতিরিক্ত ব্যস্ততার যন্ত্র নির্ভরশীলতা মানুষের শারীরিক এবং মানসিক মৌলিকতাকে নষ্ট করে দিয়েছে। মানুষ হয়ে পড়েছে আনন্দহীন। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে বাবা। তাই পিকনিকের আশা হয়নি। আসলে গত 20-30 বছরে কখনো পিকনিকের কথা মনেও পড়েনি। তুমি আর ইলিন মনে করিয়ে দেওয়ায় পর পিকনিকে আসা হলো।
পিকনিকে এসে তোমার ভালো লাগছে বাবা? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে। আমরা কিন্তু আবার পিকনিকে আসবো। অবশ্যই। লুকু আর বুবুকে পরের বার নিয়ে আসবো, ওরা আসতে চেয়েছিল। হ্যাঁ, নিয়ে আসবো। তারপর সবাই মিলে আনন্দ করব। ওদের অবশ্য আনন্দের অনুভূতি নেই, তা নেই, তবে সাথে থাকলে ভালো লাগবে। একটু থেমে প্রফেসর রাইবার্ট বললেন, পরের বার নতুন আরও কিছু মজার মজার কাজ করব। কীরকম? এই যেমন ধরো ঝর্ণায় গোসল করা, হ্রদে মাছ ধরা। ওয়াও, দারুণ হবে, দারুণ। এবার তো করতে পারি বাবা। ওই যে হ্রদ আছে, অনেক বড় হ্রদ। না, তোমাকে সাঁতার শিখতে হবে। ইলিন পারে, সমস্যা হবে না। এবার বাদ দাও, পরের বার আমি তোমাকে নিয়ে পানিতে নামবো, তারপর সাঁতরে অনেক দূরে যাব। সাঁতার জানা না থাকায় তুমি মজা পাবে না। এবার না হয় বরং হ্রদের কাছেই যাই, চলো। হ্যাঁ, তাই চলো। হ্রদের পার আর পাহাড়ের আশেপাশে ঘুরতে আসতে দুপুর পেরিয়ে গেল। খাওয়া দাওয়া করে নিল তারা। হ্যারি অনেক খাবার খেলো, মিটিকেও খাওয়ালো সে। দ্বিতীয় যে পরিবার ছিল তারা তাদেরকে কিছু খাবার দিল, হ্যারিও তাদের খাবার দিল। এতে খুব মজা পেল হ্যারি। এক ফাঁকে হ্যারি ডাক্তার মিলিনাকে বলল, মা, আমরা ফিরে গিয়ে এইভাবে কি অন্য কারো বাড়িতে খাবার দিতে পারি না? আমাদের বাড়ির আশেপাশে যে অন্য কোনো বাড়ি নেই। আহারে, আমরা যদি শহরে থাকতে পারতাম। মানুষ অনেক আগে এক বাড়ি থেকে অন্য বাড়িতে খাবার পাঠাতো। বিভিন্ন উৎসবে এটা একটা রীতি ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে। এই যুগে পাশাপাশি বাড়ি হলেও এক পরিবার অন্য পরিবারের খাবার পাঠায় না। কেন? সামাজিক বন্ধন একেবারে দুর্বল হয়ে গেছে। আমরা কি সামাজিক বন্ধনের সেই আগের সময়ে ফিরে যেতে পারি না? পারলে ভালো হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্ভব না। যুগ এতটা পাল্টেছে যে আগের মতো পারিবারিক সামাজিক বন্ধন এখন টেকসই হয় না। আগে পরিবার একসাথে থাকতো, উৎসবে ভালো মন্দ খেত, একসাথে খেলাধুলা করতো, ঘুরতে যেত। এখন এমন সময় এসেছে, পাশের বাসায় কে থাকে কেউ বলতে পারে না। শুধু বলতে পারে পুলিশ, কারণ পুলিশের কাছে সকল তথ্য জমা দিতে হয়। যাই হোক, এসব নিয়ে অতটা ভেবো না। যাও, তৈরি হয়ে নাও, চলে যাওয়ার সময় হয়েছে। আমাদের দ্রুত রওনা দিতে হবে। বনের অনেক ভেতরে এসেছি আমরা। দ্বিতীয় যে পরিবারটি এসেছিল তারা চলে গেছে। সব কিছু গোছগাছ করতে আরও প্রায় 15 মিনিট সময় লাগলো। তারপর তারা একসাথে কিছু ছবি তুলল। যখন রওনা দিল তখন পশ্চিম আকাশে সূর্য হেলতে শুরু করেছে। পূর্বের মতো ইলিন আর হ্যারি একই গাড়িতে উঠেছে। তাদের গাড়ি আগে চলল, আর পেছনের গাড়িতে আছেন প্রফেসর রাইবার্ট এবং ডাক্তার মিলিনা। হ্যারি বলল, কতক্ষণ লাগবে ইলিন? আসার সময় 2 ঘন্টা লেগেছে। তোমার বাড়ি থেকে কত দূর এসেছি? 70 কিলোমিটার। পথটা পাহাড়ি আঁকা বাঁকা, এজন্য গাড়ির গতি কম। হ্যারি আর ইলিন যখন এরকম কথা বলছে তখন সামনে একটা লাল ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখলো তারা। এর জন্য গাড়ি থামাতে বাধ্য হলো। তখনই ঘটলো অঘটনটা। পেছনে ভয়ঙ্কর একটা শব্দ হলো। তাকিয়ে দেখে লাল রঙের আরেকটা ট্রাক ধাক্কা দিয়েছে প্রফেসর রাইবার্টের গাড়িকে। তাড়াতাড়ি নিচে নামলো হ্যারি আর ইলিন। হ্যারি দেখলো তার বাবা মা যেন গাড়িতে ছিল। গাড়িটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়েছে। ভয়ে চিৎকার করে উঠল সে। দুর্ঘটনাটা যে ইচ্ছে করে ঘটানো হয়েছে বুঝতে পারল ইলিন। কি করবে যখন ভাবছে তখন দেখে গাড়ি থেকে 2 ব্যক্তি নিচে নেমে আসছে। তারা মুখোশ পরা। বিপদ বুঝতে পেরে ইলিন গাড়ির ভেতর থেকে পুলিশকে ফোন করলো। স্থানের বর্ণনা দিয়ে সাহায্য চাইল পুলিশের, কিন্তু কথা শেষ করতে পারল না। সামনে থেকে আরও 2 এগিয়ে আসছে। ইলিন আর দেরি করল না। হ্যারিকে হ্যাঁচকা টান দিয়ে ঢুকে গেল ঝোপের মধ্যে। তারপর ছুটতে শুরু করলো। এদিকে প্রফেসর রাইবার্টের মুখ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। চোখের পাতা খুলে রাখতে পারছে না তিনি। ঝাপসা চোখে বামে তাকিয়ে দেখলেন তার স্ত্রী ডাক্তার মিলিনার মাথাটা থেতলে গেছে। মিলিনা যে বেঁচে নেই তাতে তিনি নিশ্চিত। কি করবেন যখন ভাবছেন তখন দেখলেন তার সামনে কাউকে দেখা যাচ্ছে, তবে ব্যক্তিটি মুখোশ পরা। তিনি কিছু বলার আগেই মুখোশ পরা ব্যক্তিটি গাড়ির জানালার ভেঙে যাওয়া স্বচ্ছ ফাইবার তার গলার মধ্যে প্রবেশ করিয়ে দিল। প্রফেসর রাইবার্টের মুখ দিয়ে শুধু গো গো 2 বার শব্দ বের হলো। তারপরই চোখের সামনের সব কিছু চিরতরে হারিয়ে গেল নিকষ কালো অন্ধকারে। ইলিন আর হ্যারি ছুটছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
পায়ের নিচে শুকনো পাতার স্তর, এজন্য দ্রুত এগুতে পারছে না। এদিকে হাঁপিয়ে উঠেছে হ্যারি। ইলিনের অবস্থাও খারাপ। শেষ পর্যন্ত না পেরে বড় একটা গাছের আড়ালে দাঁড়ালো ইলিন। হ্যারি দম নিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? জানি না, আপাতত লুকিয়ে থাকতে হবে। বাবা মায়ের কি হবে? আমরা সুযোগ পেলে তাদের কাছে যাব। ওই ট্রাকটা কেন গাড়িতে ধাক্কা দিল বুঝতে পারছি না। তবে যারা কাজটা করেছে ঠিক করেনি, তারা আমাদের শত্রু, লিটলি বাটের লোক হতে পারে। আমাদের পেলেও আটক করবে। কেন? এই মুহূর্তে সকল প্রশ্নের উত্তর দিতে পারবো না হ্যারি। আমরা আসলেই খুব বিপদে আছি। বাবা আর মায়ের জন্য খুব খারাপ লাগছে। আমি পুলিশকে খবর দিয়েছি, আশা করি পুলিশ চলে আসবে, এখন তাদের উদ্ধার করবে। কতক্ষণ লাগবে আসতে? আমরা শহর থেকে অনেক দূরে, সময় তো লাগবেই। ততক্ষণ আমাদেরই পালিয়ে থাকতে হবে। ভালো হতো একটা মোবাইল ফোন থাকলে, কিন্তু নেই। এর জন্য কোথাও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আমাদের। কথার মাঝে দূরে কোথাও মানুষের ছুটে আসা শব্দ শোনা গেল। ইলিন তাড়াতাড়ি বলল, আমাদের এখনই লুকাতে হবে হ্যারি। কোথায়? পায়ের নিচে যে শুকনো পাতা আছে ওগুলোর ভেতরে। দেরি করো না, শুয়ে পড়ো তাড়াতাড়ি। হ্যারি শুয়ে পড়লে ইলিন হ্যারির শরীর পাতা দিয়ে ঢাকলো, তারপর নিজের শরীর ঢাকলো একইভাবে। এখন দূর থেকে ভালো মতো লক্ষ্য না করলে কেউ বুঝতে পারবে না এখানে তারা আছে। কিছুক্ষণের মধ্যে দুজন মানুষকে এদিকে আসতে দেখা গেল। দুজনেরই মুখ ঢাকা, একজন একটু বেঁটে, অন্যজন লম্বা। লম্বা ব্যক্তি বলছে, ওরা পালালো কোথায়? পালাতে পারেনি, এদিকেই আছে, আমাদের খুঁজে বের করতে হবে। ইস, যদি পায়ের নিচে এত পাতা না থাকতো তাহলে সহজেই খুঁজে পেতাম। এগোনো যাচ্ছে না, খুঁজে পেলে ওদের কি করব জুটো? ইরিন বুঝলো একজনের নাম জুটো। তাকে বলতে শুনলো, খুঁজে পেলে সরাসরি লিটলি বাটের কাছে হাজির করব। পালাতে চেষ্টা করলে হত্যা করব, তবে জীবিত ধরার নির্দেশনা আছে। আমার বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। ওরা নিশ্চয়ই এরকম পথ চলতে অভ্যস্ত নয়। তা ঠিক, তবে আমাদের অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। দুর্বল শিকারও অনেক সময় ফসকে যায়। চলো দ্রুত এগুই, সময় নষ্ট করা যাবে না। ইলিন আর হ্যারি যেখানে শুয়েছিল তার থেকে 10 গজ দূর দিয়ে চলে গেল দুজন। হ্যারি বলল, আমরা কি করব এখন? উঠব? না, আরও কিছুক্ষণ শুয়ে থাকো। খুব গরম লাগছে। কিছু করার নেই, ধৈর্য ধরতে হবে। ওরা আমাদের পেলে হত্যা করতেও দ্বিধা করবে না। নিশ্চয়ই কথা শুনেছ? শুনলাম তো, কিন্তু কেন আমাদের হত্যা করবে? মিটি আমাকে যে তথ্য দিয়েছিল সেটাই সত্য। লিটলি বাটের লোক ওরা। এখন কোনো শব্দ করো না, চুপচাপ পড়ে থাকো। 20 মিনিটের মাথায় আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা গেল। হ্যারি উপরের দিকে তাকিয়ে বলল, কোথা থেকে এলো হেলিকপ্টার? সম্ভবত তোমার বাবা আর মাকে উদ্ধার করতে এসেছে, আমি ফোন করেছিলাম। আমরা যাব না? হ্যাঁ, হেলিকপ্টার যেখানে নামবে সেখানে যাব, এটাই সুযোগ। চলো উঠো। দুজনে উঠে হাঁটা শুরু করলো। যে পথে তারা এসেছে সেই পথেই এগোচ্ছে। হেলিকপ্টারটা ওই দিকে গিয়েছে। শব্দ অবশ্য এখন অনেক ক্ষীণ হয়ে গেছে। কিছুটা এগোনোর পরই সামনে পড়ল মুখ ঢাকা এক ব্যক্তি। দেখে চিনতে পারল ইলিন, জুটো। কিছুক্ষণ আগে দ্বিতীয় আরেকজনের সাথে কথা বলতে বলতে এগোচ্ছে সে। এখন তাদের এদিকে একটা লেজার গান তাক করে রেখেছে। লেজার গানের সবুজ আলো হ্যারির বুকে। জুটো চোখ কুচকে বলল, এক পাও নড়বে না, যা বলবো তাই শুনবে। ইলিন কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। শেষে বলল, তুমি কি আমাদের হত্যা করবে জুটো? ইলিনের মুখে নিজের নাম শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল জুটো। তবু মুহূর্তের মধ্যে সামনে নিল নিজেকে। বলল, তুমি আমার নাম জানলে কিভাবে? জেনেছি কোনোভাবে। বুঝতে পেরেছি তুমি খুব চালাক, তবে আমার সাথে চালাকির চেষ্টা করো না, পরজগতে পাঠিয়ে দেব। যা বলবো তাই করবে। এখন আমি তোমাদের হাত বেঁধে ফেলবো। টুটা শব্দ করবে না, তাহলে মৃত্যু নিশ্চিত। জুটোর কথা শুনে হ্যারি খুব ভয় পেয়ে গেল। জুটো ধীরে ধীরে এগিয়ে আসছে। সে যখন একেবারে কাছে তখনই ঘটল ঘটনাটা। গাছের একটা ডালের ওপর থেকে মিটি লাফিয়ে পড়ল জুটোর ওপর। তারপর মিউমিউ করে বলল, পালাও পালাও। আর দাঁড়ালো না ইলিন আর হ্যারি। তারা উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। তাদের পেছন পেছন মিটিও আসতে লাগলো।
আর পেছনে মুখ চেপে ধরে বসে পড়ল জুটো, কারণ মিটির ধারালো নখ তার মুখের উপর বেশ অনেকগুলো আঁচড় দিয়ে গেছে। নদীর ধারে একটা গাছের নিচে এসে থামলো ইলিন। হাঁপাতে হাঁপাতে বলল, হ্যারি, কি অবস্থা তোমার? আর পারছি না, আমি বসে পড়লাম। আমার অবস্থাও খারাপ, মনে হচ্ছে মারা যাচ্ছি। না না ইলিন, এমন কথা বলো না, তোমার কিছু হলে আমি একা হয়ে যাব। ইলিন হ্যারিকে কাছে টেনে নিল, তারপর বসে পড়ল গাছের গোড়ায়। এর মধ্যে এসে হাজির হয়েছে মিটি। লাফ দিয়ে উঠে পড়ল ইলিনের কোলে। বোঝা যাচ্ছে মিটিও ভয়ে আছে, তবে তার নিজের জন্য নয়, অন্য সবার জন্য। এমন সময় আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা গেল। ইলিন বুঝতে পারল প্রফেসর রাইবার্ট আর ডাক্তার মিলিনাকে নিয়ে চলে যাচ্ছে হেলিকপ্টার। চেয়ে চেয়ে দেখা ছাড়া তাদের কিছু করার নেই। লিটলিবার্ট বেশ ফুরফুরে মনে আছেন। প্রফেসর রাইবার্ট এবং তার স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছেন। জুটো যে সফল হবে তাতে কোনো সন্দেহ ছিল না। এজন্য জুটোর উপর সবসময় নির্ভর করেন তিনি। এখন তার দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হলো কমান্ডার বিক্সকে দিয়ে বাণিজ্যিক ক্লোন উৎপাদনের ফাইলটিতে অনুমোদন নেওয়া। কাজটি খুব কঠিন হবে না, কারণ মূল ফাইলটি মন্ত্রণালয় থেকে পুনরায় বিবেচনার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে প্রেরণ করা হবে। এরকম একটা সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। আর নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত কমান্ডার বিক্স দায়িত্ব পালন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের প্রধানের। বলতে গেলে এখন সব হাতের মুঠোয়। নিজের আবেগকে ধরে রাখতে না পেরে তিনি গোপন অ্যাপসে ফোন করলেন কমান্ডার বিক্সকে। কমান্ডার বিক্স ফোন ধরলে তিনি বললেন, অভিনন্দন আপনাকে। কেন? আপনি তো এখন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের প্রধান, কারণ আপনার থেকে সিনিয়র কেউ নেই। আপনি তো জানেন নিয়মটা এরকম যে গবেষণাগারের প্রধানের মৃত্যু হলে পরবর্তী সিনিয়র দায়িত্ব পালন করবেন। হ্যাঁ জানি, তবে বাদ দেন। কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে। কি বলছেন? আমি যা বলি জেনে শুনেই বলি। প্রফেসর রাইবার্টের জন্য খুব খারাপ লাগছে। এই ধরনের আবেগপ্রবণ কথা বলার সময় এখন নয়। তারপরও আপনি ছুটি থেকে চলে আসুন। আমি সব ঠিকঠাক করে রেখেছি। ফাইলটা আমাকে দ্রুত প্রেসিডেন্ট পর্যন্ত নিতে হবে, তা না হলে বড় বিপদে পড়ব। কেন? নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার 1000 ক্লোন দ্রুত বড় হচ্ছে। খানিকটা ধীরে এগুলে হয় না? না, সুযোগ সব সময় আসে না। একটা সুযোগ, একটা সম্ভাবনা সৃষ্টি করতে অনেক সময় লাগে। এগুলো নষ্ট করা যাবে না। এখন সব কিছু আমার অনুকূলে আছে। জানি আপনার ছুটি শেষ হয়নি, তারপরও আপনার চলে আসা উচিত। কেন জানেন? সবাই বুঝতে পারবে প্রফেসর রাইবার্টের মৃত্যুতে আপনি খুব ব্যথিত হয়েছেন। কেউ তখন আপনাকে সন্দেহ করবে না। আজ রাতেই আমি শহরে পৌঁছে যাব। প্রথমে যাবেন হাসপাতালে। ওখানে আপনি এমন আচরণ করবেন যেন সবাই বোঝে শুধু প্রফেসর রাইবার্টের মৃত্যুই কারণে আপনি ফিরে এসেছেন। মিডিয়ার সাথেও বলবেন। বক্তব্যে সড়ক দুর্ঘটনাটার কথা বলবেন, যেন কেউ ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে সম্পূর্ণ বিষয়টা ষড়যন্ত্র এবং আপনি এই ষড়যন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি জড়িত বলছেন কেন? অবশ্যই আপনি জড়িত। আমি যা কিছু করেছি সবই আপনার সাথে পরামর্শ করে করেছি। আপনি প্রফেসর রাইবার্টকে হত্যার বিষয়ে সমর্থন দিয়েছেন, পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন এবং কেউ যেন কিছু বুঝতে না পারে সেজন্য ঘটনার সময় ছুটিতে ছিলেন। আপনি এমনভাবে বলছেন যেন খুন আমিই করিয়েছি। আপনার সমর্থনকে তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, চলে আসুন, সামনাসামনি কথা হবে। আমি আপনার অপেক্ষায় আছি। লাইন কেটে দিলেন লিটলিবার্ট। প্রথম কাজের প্রাথমিক অংশটা তিনি শুরু করতে পেরেছেন। দ্বিতীয় কাজটা হচ্ছে ইলিনকে আটক করা এবং জীবিত। সামরিক একটা গবেষণাগারের সাথে কথা হয়েছে। ইলিনকে ওই গবেষণাগারে অতি উচ্চ মূল্যে কিনতে চেয়েছে, কারণ ইলিন পশু পাখির কথা বুঝতে পারে। যুদ্ধের সময় এই বৈশিষ্ট্যটিকে তারা কাজে লাগাতে চায়। কবুতর, পিঁপড়া, কুকুর, বিড়াল, চিল কিংবা এ ধরনের প্রাণীকে তারা শত্রুপক্ষের অবস্থানে প্রবেশ করিয়ে ওই প্রাণীর কাছ থেকে জেনে নেবে শত্রুপক্ষের পরিকল্পনা। যদি সফল হয় তাহলে যুদ্ধের স্ট্র্যাটেজি অনেক সহজ হয়ে যাবে। এ কারণে ইলিনের জন্য ভালো মূল্য দিতে প্রস্তুত তারা। লিটলিবার্ট যখন এরকম ভাবছেন তখন তার সহকারী যেমন এসে বলল, লিটলি, আরেকটা সুসংবাদ আছে। কী সুসংবাদ?
দ্বিতীয় একটা গবেষণা প্রতিষ্ঠান ইলিনকে আরও অধিক মূল্যে ক্রয় করতে ইচ্ছুক। সামরিক গবেষণাগারের থেকেও বেশি? হ্যাঁ। শুনে খুশি হলাম। তুমি নিলামে দামটা তুলতে থাকো, দেখা যাক কত পর্যন্ত মূল্যে উঠে। তবে বিষয়টা গোপন রাখবে, তা না হলে আমাকে অনেক ট্যাক্স দিতে হবে। আর ইলিন কোন প্রতিষ্ঠানের কাছে বিক্রি হচ্ছে তা যেন কেউ জানতে না পারে। কেউ জানবে না। মজার বিষয় কি জানো, না চাইতেই ভাগ্য অনেক সময় সুপ্রসন্ন হয়। এই যেমন ধরো ইলিনের কথা, সে পশু পাখির কথা বুঝতে পারবে। এমন ক্লোন আমরা তৈরি করতে চাইনি, অথচ তৈরি হয়ে গেছে। এখন মূল্যও আমরা কয়েকশো গুণ বেশি পাচ্ছি। একেই বলে ভাগ্য। আপনি ঠিকই বলেছেন লিটলি। আমরা যে আর্থিক ঝুঁকিতে আছি, ইলিনকে বিক্রি করতে পারলে সেই ঝুঁকি থাকবে না। দ্বিতীয় যে প্রতিষ্ঠান মূল্য বলেছে, ওরা ইলিনকে নিয়ে কি করবে? কোনো ধারণা পাওয়া যায়নি। হয়তো বন্দি করে রাখবে, তারপর তার শরীর থেকে বিভিন্ন কোষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে, প্রয়োজনে শরীরের উপর গবেষণা করবে। গবেষণা সম্পর্কে তোমার খুব কম ধারণা। প্রশ্ন তো তোমাকে করা ঠিক হয়নি। যাও, তুমি শুধু মার্কেটিং অংশটা দেখো, পারলে আরও মূল্য ওঠাও। আমি এক ইলিনকে দিয়ে সব ক্ষতি পুষিয়ে নিতে চাই। যেমন বের করে হয়ে গেল। লিটলি বাট তার অফিস কক্ষে পায়চারি করতে লাগলেন। সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করার পরিকল্পনাটা গুছিয়ে নিচ্ছেন তিনি। এমন সময় গোপন অ্যাপসে ফোন করলো জুটো। ফোন ধরতে বলল, লিটলি, ইলিনার ছোট ছেলেটা কি যেন নাম? হ্যাঁ, হ্যারি। কোথাও খুঁজে পাচ্ছি না ওদের। কি বলছো তুমি? হ্যাঁ, গাড়ি থেকে বের হয়ে পালিয়েছে। একবারে সামনাসামনি পেয়েছিলামও, কিন্তু কোত্থেকে একটা বিড়াল এসে আক্রমণ করে বসলো আমাকে। তুমি বোকার মতো কথা বলছো। আইডেন্টিফায়ার কোথায় আছে? সার্চ মেশিন দিয়ে বের করো। ইরিনার শরীরে আইডেন্টিফায়ার নেই। ও তাই তো, আমি ভুলে গিয়েছিলাম। বনরক্ষা বিভাগে কর্মকর্তাদের সহায়তা নাও, আর আমি পুলিশকে জানাচ্ছি। এমনভাবে বলবে যেন ওরা নিজেরাই ইলিনকে ধরে আমাদের হাতে হস্তান্তর করে। পুলিশের সাহায্য পেলে মন্দ হবে না, তবে খুব সাবধানে থাকবে। উল্টো পুলিশ যেন তোমাকে সন্দেহ না করে। না, করবে না। ঠিক আছে তাহলে। লাইন কেটে দিলেন লিটলি বাট। কিছুটা চিন্তিত হয়ে পড়লেন তিনি। একটা ক্লোন আর একটা ছোট শিশু বনের মধ্যে লুকিয়ে থাকবে, কিন্তু জুটোর মতো মানুষ খুঁজে পাবে না, তা হতে পারে না। নিশ্চয়ই কোথাও জটিলতা হচ্ছে, অনুমান করল। তবে দ্রুতই তিনি নিজের এই জটিলতা নিরসনে সক্ষম হবেন বলে বিশ্বাস করছেন। ইলিন আর হ্যারি বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। গাছের চারপাশে অনেক ঝোপঝাড় থাকায় দূর থেকে কেউ তাদের দেখতে পাবে না। বেশ কয়েকজন মানুষকে তারা দেখতে পেয়েছে, যারা তাদের নাম ধরে ডাকছে। এই মানুষগুলো সন্দেহজনক, তবে পুলিশ এসে পৌঁছেছে এলাকায়, কারণ আকাশে পুলিশের হেলিকপ্টার দেখতে পেরেছে তারা। নিচ থেকে হাতও নেড়েছে ইলিন, কিন্তু তাদের দেখতে পায়নি। পরে মিটিকে পাঠিয়েছে পুলিশ কোথায় কিংবা কত দূরে আছে তা দেখার জন্য। মিটি বিড়াল হওয়ায় কেউ তাকে সন্দেহ করবে না। হ্যারি ইলিনের হাত ধরে আছে। তার খুব ক্লান্ত লাগছে। সে বলল, ইলিন, আমার খুব খারাপ লাগছে। কেন? বাবা মাকে দেখতে ইচ্ছে করছে। আমিও খুব চিন্তায় আছি। আশা করছি পুলিশের কাছে যেতে পারলে আর সমস্যা হবে না। একটু ধৈর্য ধরো। তোমার কি ক্ষুধা পেয়েছে? না, আমার মনে হচ্ছে তোমার ক্ষুধা পেয়েছে, কিন্তু আশেপাশে কোনো খাবার নেই। তবে আমার বিশ্বাস একটা ব্যবস্থা হবে। পানি পিপাসা পেয়েছে। আমারও একই অবস্থা। দেখি মিটি আসুক। মাথার উপর দিয়ে আবার হেলিকপ্টার উড়ে গেল। ইলিন অবশ্য এবার আর হাত তুলল না, কারণ উপরে গাছের ডাল আর পাতার কারণে তাদের কেউ দেখতে পাবে না। মিটি ফিরে এলো আরও 10 মিনিট পর। সে এসে জানালো তা আরও ভয়ঙ্কর। সে পুলিশ আর লিটলি বাটের লোকের মধ্যকার কথোপকথন শুনেছে। পুলিশ বিশ্বাস করেছে যে ইলিন প্রফেসর রাইবার এবং তার স্ত্রী ডাক্তার মিলিনাকে হত্যা করেছে। পুলিশ ইলিনকে পাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করবে। যেহেতু ইলিন ক্লোন, সেজন্য তাকে লিটলি বাটের কাছে হস্তান্তর করা হবে হত্যার জন্য। আর যদি গ্রেপ্তারের সময় ইলিন পালানোর চেষ্টা করে, তাহলে তাকে হত্যা করতে দ্বিধা করবে না পুলিশ। সব কিছু শুনে হ্যারি বলল, বাবা আর মা কি মারা গেছে? ইলিন তাড়াতাড়ি বলল, পুলিশের কথা মিথ্যাও হতে পারে, কিন্তু ওরা তোমাকে দোষ দেবে কেন? এটাই তো প্রশ্ন। যাই হোক, পুলিশকে আমাদের বোঝাতে হবে যে লিটলি বাট সব কিছুর জন্য দায়ী। আমার কিছু ভালো লাগছে না ইলিন। হ্যারির কথার মাঝে দূরে কাউকে হ্যান্ড মাইকে কথা বলতে শোনা গেল।
সম্ভবত পুলিশ। কারণ সে বলছে, ইলিন, তুমি যেখানেই থাকো আত্মসমর্পণ করো। তুমি হ্যারিকে অপহরণ করে লুকিয়ে থাকতে পারবে না। তুমি ক্লোন হলেও আমরা তোমার প্রতি মানবিক হব। যদিও আমরা জানি প্রফেসর রাইবার্ট এবং তার স্ত্রীকে তুমি হত্যা করেছো, তারপরও আমরা যথেষ্ট সহনশীল থাকব। আমি আবারও অনুরোধ করছি, তুমি আত্মসমর্পণ করো। আর হ্যারি, তুমি কোথাও থাকলে শব্দ করো যেন আমরা তোমাকে খুঁজে পাই। তুমি ভয় পাবে না, আমরা তোমার সাথে আছি। হ্যারি, পারলে তুমি কথা বলো, চিৎকার দাও। আমরা এখানে অনেক পুলিশ, তোমাকে উদ্ধার করবই। ইলিন তোমাকে আটকে রাখতে পারবে না। হ্যারি, তুমি কোথায়? তুমি কোথায়? কথাগুলো শোনার সাথে সাথে ডুকরে কেঁদে উঠল হ্যারি। সে মুখ মুছছে, বলল, ওরা বাবার মাকে হত্যা করেছে। ইলিন কি বলবে কিছু বুঝতে পারছে না। হ্যারিকে নিজের মাঝে টেনে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। হ্যারি কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গেল। ইলিন একেবারে অসহায় হয়ে পড়ল। মিটিকে বলল, মিটি, এখন আমার কি করা উচিত? মিটি তার ভাষায় বলল, আমি বুঝতে পারছি না, তবে ওরা তোমাকে ধরতে পারলে নিশ্চিত হত্যা করবে। কারণ ওরা জানে তুমি মানুষ নও, ক্লোন। আমি আমাকে নিয়ে ভাবছি না। দুটো ব্যাপার আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথমত, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা। লিটল বার্ড যদি ধরা না পড়ে তাহলে পৃথিবীর বড় ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয়ত, হ্যারিকে নিয়ে। আমাকে ছাড়া কি হ্যারি থাকতে পারবে? মনে হয় না। আমি প্রথম থেকেই দেখেছি হ্যারি সবসময় তোমার সাথে থাকে, তোমাকে খুব ভালোবাসেও। তার চিন্তা চেতনায় সবসময় তুমি। এজন্যই ভাবছি আমার মৃত্যুর পর হ্যারির কী হবে। বড় চিন্তার বিষয়। প্রফেসর রাইবার্ট আর ডাক্তার মিলিনাও বেঁচে নেই। তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? যেভাবেই হোক তোমার এখন লুকিয়ে থাকতে হবে, পুলিশের কাছে ধরা পড়া যাবে না। কিন্তু কিভাবে এই জঙ্গলে লুকিয়ে থাকবো? এখানে জীবন অনেক কঠিন। আমি এই জঙ্গলে বড় হয়েছি, জঙ্গলে সব কিছুই আমার চেনা জানা। আমার বিশ্বাস আমি তোমাকে সাহায্য করতে পারবো। 1-2 দিন হয়তো পারবে, তারপর একটা না একটা উপায় বের হবে। দেখা যাক কি হয়। আপাতত পানি দরকার। কোথায় পাবো পানি? ঘুমানোর আগে হ্যারি পানি খেতে চেয়েছিল। পানি খেতে হলে ঝর্ণার কাছে যেতে হবে, ওখানে বিশুদ্ধ পানি আছে। আমি জায়গাটা চিনি। কত দূর এখান থেকে? বেশ দূরে। তবে এখন যাওয়া বোধহয় ঠিক হবে না, কারণ চারদিকে পুলিশ আর লিটলিবাটের লোকজন আছে। বনরক্ষীরাও যোগ দিয়েছে। অন্ধকার হওয়ার পর যেতে হবে। অন্ধকারে পথ দেখব কিভাবে? আলো জ্বালালে দূরে থেকে দেখে ফেলবে। অবশ্য আলো জ্বালাবই বা কিভাবে? বুঝতে পারছি তোমাদের জীবন বড় কঠিন হয়ে পড়বে। আমরা বিড়ালরা বনে বড় হয়েছি, আমাদের সমস্যা হবে না, কিন্তু তোমাদের জন্য সহজ হবে না জীবন। তবে আমার উপর ভরসা রাখতে পারো। জীবন থাকতে আমি তোমাদের বিপদ হতে দেব না। তুমি তো একা, এখন একা, প্রয়োজনে আর একা থাকবো না, অন্যদের সাথে নেব। আর আমি ছোট হলেও শক্তি আছে। হ্যাঁ, তা তো দেখেছি। তুমি যেভাবে জুটোকে কাবু করেছো না, না দেখলে বিশ্বাস করা কঠিন হতো। হয়তো এতক্ষণে আমার মৃত্যুও হতে পারত। এভাবে বলো না। আমরা একজন অন্যজনের জন্য। আমাদের মূল কাজ এখন হ্যারিকে সান্ত্বনা দেওয়া। কথার মাঝে আবার পুলিশের ডাক শোনা গেল। হ্যারি, তুমি কোথায়? তোমাকে খুঁজছি আমরা। আশেপাশে থাকলে উত্তর দাও। ইলিনের কথা তুমি বিশ্বাস করবে না। ইলিন খুনি, তাকে পাওয়া মাত্র আমরা হত্যা করব। তুমি কথা বলো, উত্তর দাও। আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি এবং উদ্ধার করবই। ইলিন খুনি। এই কথা শোনার পর একেবারে চুপ হয়ে গেল ইলিন। মিটিও চুপ থাকলো। সে বুঝতে পারছে কথা বলা মানে এখন বোকামি হবে। তার মিউমিউ শব্দ শুনে সন্দেহ করতে পারে পুলিশ। হয়তো দেখা যাবে এখানে এসে উপস্থিত হয়েছে।